এই আইভিএফ চিকিৎসার মধ্য দিয়ে যারা যাচ্ছেন তারা একটা জিনিস জানতে চান যে সাকসেস রেট কতটা। এখনকার সাকসেস রেট অনেকাংশে বেড়ে গেছে, কিন্তু প্রথমবারের প্রচেষ্টায় তাদের সেটা সাকসেস হলো না, দ্বিতীয়বার বা তৃতীয়বার প্রচেষ্টায় তিনি সফল হতে পারেন। আপনি আইভিএফ এর সাকসেস রেট বললে পরে বেশিরভাগ জায়গাতেই আপনি রেসপন্স পাবেন 50%, অ্যারাউন্ড 50%, 50 to 60%. দ্যাট মে নট রেজোনেট উইথ ইওর প্রোফাইল। কোন বয়সী সব থেকে বেশি দম্পতি এই মুহূর্তে আপনারা পাচ্ছেন? যে কোনো আইভিএফ সেন্টারে চট করে না লোকে না পা দিতে চায় না। ইদানিং এই প্রবণতাটাও দেখা যাচ্ছে যে অনেক মহিলারা চাইছেন তারা এগ ফ্রিজ করে রাখবে। 35 বছর বয়সে এগ ফ্রিজ করতে এসে কোনো লাভ নেই। নমস্কার, আমি রেশমি। হেলথ ইম্প্যাক্ট বাংলার একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আইভিএফ নিয়ে ইতিমধ্যেই আমরা বেশ কিছু এপিসোড করেছি এবং আইভিএফ নিয়ে আপনাদের আরও অনেক প্রশ্ন আমরা পেয়েছি, আর সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা নিয়ে আসবো আগেই বলেছিলাম, আর সেই মতোই ডক্টর বিপ্লব দেব আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর দেব, আরও একবার স্বাগত জানাই আপনাকে। খুব স্বাভাবিকভাবেই আইভিএফ এমন একটা বিষয় যা নিয়ে অনেক ভ্রান্ত ধারণাও রয়েছে, অনেক অর্ধসত্যও রয়েছে, সেইগুলোই আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করছি আপনার কাছ থেকে। ইতিমধ্যে আপনি অনেক কিছু আমাদেরকে জানিয়েছেন, তবে একটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় যা নিয়ে আপনি আগের দিনও আলোচনা করছিলেন, সেটা হচ্ছে এই আইভিএফ চিকিৎসার মধ্য দিয়ে যারা যাচ্ছেন তারা একটা জিনিস জানতে চান যে সাকসেস রেট কতটা। অর্থাৎ একজন ভাবি, মা এবং বাবা, তারা কিভাবে কতদিন অপেক্ষা করবেন এবং ধৈর্যের পাশাপাশি বোধহয় আরও অনেকগুলো মানে সামাজিক প্রেক্ষাপটও জড়িয়ে যায় আইভিএফ ট্রিটমেন্টের সাথে। সাকসেস রেট ডক্টর আগে যা ছিল এবং এখন যা আছে, কি পার্থক্য এসছে এবং সত্যি সাকসেস রেট কি এখন অনেকটাই ভালো? হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই যে আগের তুলনায় ইভেন 2 decade ব্যাক আমাদের যে আইভিএফ এর সাকসেস রেট ছিল তার তুলনায় এখনকার সাকসেস রেট অনেকাংশে বেড়ে গেছে। কিন্তু পেশেন্টদের যিনি আইভিএফ করছেন তাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আইভিএফ এর সাকসেস রেট এটা কিন্তু আপনার সাথে রেজোনেট করছে কিনা, এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, সেটা আপনাকে বুঝতে হবে। আমি যদি ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে চাই, ব্যাপারটা এরকম হয় যে যখন একটা কাপল আইভিএফ এর অ্যাডভাইস পায় আমাদের ক্লিনিকে যখন আসে, তখন আমরা পেশেন্টকে বিভিন্ন প্যারামিটারের উপরে নির্ভর করে আমরা একটা ফার্টিলিটি স্কোরিং করি। হ্যাঁ, একটা ফার্টিলিটি স্কোরিং করি। সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। তার মধ্যে কিছু ফ্যাক্টর হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, যেমন ধরুন এজ, বয়স কত, মহিলার বয়স কত, 35-এর নিচে না 35-এর উপরে, কতদিন বিয়ে হয়েছে, 5 বছরের কম না 5 বছরের বেশি, আচ্ছা, কি কারণে আইভিএফ হচ্ছে, তার টিউবাল ফ্যাক্টরের জন্য আইভিএফ হচ্ছে না, তার এন্ডোমেট্রিওসিসের জন্য আইভিএফ হচ্ছে না, তার ওভারিয়ান রিজার্ভ কমে গেছে বলে আইভিএফ হচ্ছে, অ্যাসোসিয়েটেড মেল ফ্যাক্টর কি আছে, আচ্ছা, যদি থাকে তাহলে কোন মাত্রায় আছে, সিভিয়ার ফর্ম আছে না মডারেট ডিগ্রিতে আছে না মাইল্ডার ফর্মে আছে। নেক্সট হচ্ছে তার এএমএইচ ভ্যালু কি আছে, তার অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট কি আছে, তার অন্য কোনো হরমোনাল সমস্যা আছে কিনা, তার আগে কখনো আইভিএফ হয়েছিল কিনা, যদি আইভিএফ হয়ে থাকে তাহলে সেটার কি রেসপন্স আমরা পেয়েছিলাম, এই ধরনের সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা একটা স্কোরিং করি। স্কোরিং করে পেশেন্টগুলোকে আমরা 3টে ভাগে ডিভাইড করি। একটা হচ্ছে ফেভারেবল, একটা হচ্ছে আনফেভারেবল, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট গ্রুপ। আচ্ছা, এইবার যারা আইভিএফ করছেন তাদেরকে বুঝতে হবে যে ফেভারেবল গ্রুপ তার সাকসেস রেট আর যে আনফেভারেবল গ্রুপ তার সাকসেস রেট কিন্তু এক হবে না। সেটা কি জানিয়ে দেওয়া হয় পেশেন্টদের? হ্যাঁ, আমরা আমাদের মতো করে পেশেন্টকে একটা ক্যালকুলেট করে পেশেন্টকে আমরা জানাই যে আপনি এই রেট এক্সপেক্ট করতে পারেন। পেশেন্টকে যে জায়গাটায় সতর্ক থাকতে হবে যে আইভিএফ রেট যেটা আপনাকে বলা হচ্ছে সেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল তো, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, একটা আনফেভারেবল কাপল, ধরুন 42 বছর বয়স, তার 24 বছর বিয়ে হয়েছে, তার মেল ফ্যাক্টর আছে, তার ওভারিয়ান রিজার্ভ কম আছে, তিনি নিজের ডিম দিয়ে আইভিএফ করতে চান, তিনি ডোনার নিতে চান না। আচ্ছা আচ্ছা, তখন বিষয়টা বোধহয় মানে এটা আনফেভারেবল গ্রুপে পড়ে গেল। এনার সাকসেস রেট কিরকম হবে? এনার সাকসেস রেট হবে সামওয়্যার বিটুইন 10 to 20%। আচ্ছা, বেশ। এবার অন্য আরেকটা গ্রুপ ধরুন, যার 24 বছর বয়স, 2 বছর বিয়ে হয়েছে, 2টো টিউব বন্ধ আছে বলে আইভিএফ হচ্ছে, তার মেল ফ্যাক্টর নেই এবং তার অন্যান্য সমস্ত প্যারামিটার নর্মাল আছে, তার সাকসেস রেট কি হবে?
তার সাকসেস রেট উইল বি সামহার বিটুইন 50 to 60%, মানে ফেভারেবল গ্রুপের সাকসেস আচ্ছা। রেট ফেভারেবল গ্রুপের হচ্ছে 50 to 60% 50 to 60% সাকসেস রেট হবে। ওকে, এবার ইন বিটুইন একটা ইন গ্রুপ বিটুইন আছে যে গ্রুপটা, হ্যাঁ, যাদের সাকসেস রেট উইল বি সামহার অ্যারাউন্ড 30 to 40%। আচ্ছা, সেই জন্য ডাক্তারবাবুর কাছ থেকে আইভিএফ এর সাকসেস রেট বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে আপনার জন্য আইভিএফ এর সাকসেস রেট কি, আইভিএফ এর সাকসেস রেট বুঝতে পেরেছি। আপনি আইভিএফ এর সাকসেস রেট বললে পরে হ্যাঁ। বেশিরভাগ জায়গাতেই আপনি রেসপন্স পাবেন 50%, অ্যারাউন্ড 50%, 50 to 60%। দ্যাট মে নট রেজোনেট উইথ ইওর প্রোফাইল। মানে আপনি আপনাকে বলছেন ওই যে জায়গাটাতে খুব হ্যাঁ, ক্রিটিক্যাল হতে মানে হবে। প্রত্যেকজন পেশেন্ট সেক্ষেত্রে মানে আলাদা করে তাদের সাকসেস তাদের রেটটা, কোন গ্রুপটায় পড়ছে, হ্যাঁ। ফেভারেবল, আনফেভারেবল, ইন্টারমিডিয়েট গ্রুপ, ঠিক, সেই অনুযায়ী কিন্তু তার জন্য সাকসেস রেটটা ডিসাইডেড হবে। ওকে, ফ্ল্যাট সাকসেস রেট আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন আইভিএফ এর সাকসেস রেট কত, এটা বলুন না, এটা কি হয় বলুন না, কি হয় বলুন না বললে পরে আমাকে ওটা বলতে হবে, কারণ আমাকে তো আপনাকে মোটিভেটেড রাখতে হবে সো দ্যাট ইউ ডেফিনেটলি যে আপনি চিকিৎসাটা যাতে সম্পূর্ণ সম্পূর্ণ করেন। তো সবসময় ওটা আমরা হায়ার সাইডেই জিনিসটা বলে থাকবো যে হ্যাঁ আইভিএফ এ সামহার অ্যারাউন্ড 50% আপনি সাকসেস রেট এক্সপেক্ট করতে পারেন। এইবার আপনি কোনো একটা ফার্টিলিটি সেন্টারে শুনে এসেছেন আপনার আইভিএফ এর সাকসেস রেট 50%, আপনার সেকেন্ড ওপিনিয়ন দরকার, হতেই পারে। আমার কাছে এসেছেন আপনি আনফেভারেবল গ্রুপ, আমি সত্যি কথাটা বলেছি, রাইট, 10 to 20%। এবার আপনার তো এবারে এবার তো আপনার ডেফিনেটলি দ্বিধা। আমাকে পছন্দ হবে না, হ্যাঁ, ডেফিনেটলি ঠিক। আপনার আমাকে পছন্দ হবে না ওই সাকসেস রেটের রেসপেক্টে। মানে ডক্টর এটাও তার মানে হয় পেশেন্টদের ক্ষেত্রে আপনার কাছে যারা হ্যাঁ আসেন, আমরা হামেশাই ফেস করি, ওই সেন্টারে তো অমুক বলেছিল, আচ্ছা, আপনি 20% বলছেন, আপনি 30% বলছেন, ওখানে তো 50-60% বলেছিল। ওই সেন্টারের সাকসেস, মিসগাইডেড হচ্ছেন তার মানে, ওই সেন্টারের সাকসেস রেট 20%। এখানে আরেকটা গল্প আছে। আচ্ছা, ধরুন যখন আমরা সাকসেস রেট বলি, যখন 50% বলেছি, আমার সেন্টারে ফেভারেবল গ্রুপের সাকসেস রেট 50%। কোনো একটা ফার্টিলিটি সেন্টার সে বললো আমাদের সাকসেস রেট 80%, এবং সে ওটাকে অ্যাড দিল, অ্যাডভার্টাইজমেন্ট করলো, করতেই পারে, কেউ আটকানোর কিছু নেই। এবার সে সত্যি বলছে না মিথ্যে বলছে, বা আমি যেটা বলছি আমি কতটা ঠিক বলছি, এই কথাগুলো একটু বুঝতে হবে। এবার বুঝতে গেলে পরে আপনাকে বিষয়টা একটু জানতে হবে। অন অ্যান অ্যাভারেজ আইভিএফ এর সাকসেস রেট 50%। তার মানে হচ্ছে 100 জন কাপল যদি ট্রাই করে সেম প্রোফাইলের, ফেভারেবল প্রোফাইলের 100 জন কাপল যদি ট্রাই করে, তার 50 জনের প্রেগনেন্সি হবে। তাহলে বাকি 50 জনের হলো না প্রথমবারে। একেবারে তারা যদি সেকেন্ড বার ট্রাই করে তাহলে কি হবে? একই জিনিস হবে, 50% প্রেগনেন্সি আসবে। তার মানে 25 জনের আসলো। এখানে ডক্টর মানে ধরুন যারা আপনাদের কাছে আসছে হয়তো প্রথমবারের প্রচেষ্টায় তাদের সেটা সাকসেস হলো না, এবারে সেকেন্ড টাইম যারা মানে চেষ্টা করবেন বা অনেক সময় তৃতীয়বারও চেষ্টা করেন, আপনারা কিভাবে গাইড করেন? কারণ যদি কোনো সত্যি সমস্যা থেকে থাকে, তার কি দ্বিতীয়বার বা তৃতীয়বার প্রচেষ্টায় তিনি সফল হতে পারেন? আসছি, আমি আপনার এই প্রশ্নটাও নিচ্ছি, এটাকে একটু কমপ্লিট করে প্লিজ নিচ্ছি। প্লিজ। আগে যে সাকসেসটা বলছিলাম, যাদের হলো না, যে 50 জনের হলো না, তারা সেকেন্ড টাইম করলে 50%, মানে 25 জনের সাকসেস হবে। বাকি 25 জন যদি থার্ড টাইম ট্রাই করে তাহলে তাদের 50%-এর হবে, মানে 12 জনের হবে। এবার যদি এই তিনটেকে আমরা যোগ করি তাহলে দেখা যাবে সামহার অ্যারাউন্ড 80-85% পেশেন্টের সাকসেস হচ্ছে। আমি বলেছি 50%, আরেকটা সেন্টার অ্যাড করে রেখেছে 80%। এই যে 80টা আমাদের টার্মিনোলজি অনুযায়ী কিউমুলেটিভ সাকসেস রেট, তার মানে হচ্ছে 3 বার অ্যাটেম্প্ট করলে সাকসেস রেট। ওখানে শুধু একটা ওয়ার্ড মিসিং আছে, ঠিক আছে? তো এই ক্যাচগুলো একটু বুঝতে হবে যে একটা ইন্ডাস্ট্রিতে 50 আর 80% সাকসেস রেট আছে, আর দুটো অর্গানাইজেশনই প্যারালালি রান করছে, এটা হওয়া আজকালকার দিনে খুব মুশকিল। মানে এক্ষেত্রে এটা বোধহয় মানে দর্শকদের বললে খুব একটা ভুল হবে না যে আপনারা আইভিএফ এ যখন আসছেন কিছুটা এডুকেটেড হওয়া এবং এই এডুকেশনের ব্যাকগ্রাউন্ড তো এখন সবার কাছে আছে। ইন্টারনেটে সার্চ করলে হয়, গুগল রিভিউগুলো রিসার্চ করলে হয়, একটু রিসার্চ। আমরা তো জামা কাপড় গয়না কেনার সময় নেন, অবশ্যই নিজের আইভিএফটা করার জন্য 10 মিনিট সময় নেওয়া যাচ্ছে না? ইন্টারনেটে একটু সার্চ করে ডিফারেন্ট ইনস্টিটিউশন বা ডিফারেন্ট ডক্টর, লোকে কি বলছে, ওনারা কি নিজেরা কি বলছে, লোকে ওনাদের সম্পর্কে কি বলছে, এটুকু দেখে নিলে পরেই অনেক কনফিউশন না ওখানেই বন্ধ হয়ে যায়। যে এই যে 50-80-র এই গল্পটা বা 20-50-র এই গল্পটা আপনার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে, যে আপনার কোনো কনফিউশনের জায়গা থাকবে না। কারেক্ট।
ডক্টর মানে এখন যে পেশেন্টরা আপনার কাছে আসে আমার এটা জানার খুব ইচ্ছে যে কোন বয়সী সবথেকে বেশি দম্পতি এই মুহূর্তে আপনারা পাচ্ছেন যারা দেখুন, IVF এ? যে কোনো আইভিএফ সেন্টারে চট করে না লোকে না পা দিতে চায় না। হুম, হুম, সেই জন্য আপনি যে কোনো আইভিএফ সেন্টারেই যখন দেখবেন যে অ্যাভারেজ এজ সামহার অ্যারাউন্ড 35 প্লাসই হবে। 22, 24, 25 বছরের যারা বয়স্ক তারা বেশিরভাগ সময় জেনারেল গাইনোকোলজিস্ট বা আদার যে অন্য যে ট্রিটমেন্ট অপশনসগুলো ট্রিটমেন্টগুলো আছে হ্যাঁ, সেই অপশনগুলো 2-4-5 বছর একটু আচ্ছা। ট্রাই করে আসছে না, একাধিক ফেলিওর হয়েছে, তারপর কারুর কাছ থেকে রেফারেন্স পেয়েছে বা জেনেছে, তারপরে একটা আইভিএফ ইউনিট বা আইভিএফ সেন্টারে গেছে। ওকে। তো অ্যাভারেজ এজ না কোনো অবস্থাতেই যে কোনো আইভিএফ সেন্টার, আমারটা বলে বলছি না, হুম, ও ইট উইল বি সামহার Above অ্যারাউন্ড 35 ইয়ার্স। ওকে। এবার ধরুন যারা 40 অ্যাবভ মানে তারা কি এক্সপেক্ট করে যাওয়া? তাদের কি এক্সপেক্ট করে আপনাদের কাছে আসা উচিত? মানে যেহেতু একটা দেখুন, ফেভারেবল গ্রুপে তো ওনারা পড়ছেন না। হ্যাঁ, এটাই আমাদের অ্যাসেস করতে হবে যে একটা পেশেন্ট, ধরুন আপনার এই কোশ্চেনটা দিয়ে বলছি, একটা 40 বছরের একজন মহিলা কাপল আমাদের কাছে এসছে যার মহিলার বয়স 40। আমাদের প্রথম কাজ হচ্ছে ইভ্যালুয়েট করা যে ওনার প্রেগনেন্সি কেন আসছে না। হুম, এজ এবং এজ রিলেটেড ওভারিয়ান ফাংশন ডিটোরিয়েশনটাই কি একমাত্র কারণ, না অ্যাডিশনাল আরও কিছু কারণ আছে? হুম, এটা হতে পারে যে ওনার মেল ফ্যাক্টর আছে, হুম, সিভিয়ার ডিগ্রি মেল ফ্যাক্টর আছে, হুম, ওনার শুধু ওভারিয়ান ফ্যাক্টর নয়, ওনার টিউবটাও খারাপ আছে, ওকে। মানে বা ওনার কোনো সার্জিক্যাল অনেকগুলো বা কারণ মেডিকেল থাকতে পারে। ব্যাকগ্রাউন্ড আছে যেটা ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি ওনার প্রেগনেন্সি বা প্রেগনেন্সির আউটকামকে ইনফ্লুয়েন্স করতে পারে। ফার্স্ট আমরা সেই জিনিসটা ইভ্যালুয়েট করি, দেখলাম যে পিওরলি পেশেন্ট এজ রিলেটেড ওভারিয়ান ফাংশন ডিটোরিয়েশন। আচ্ছা। এইবার আমাদের কাজ হচ্ছে কতটা কমেছে। হুম, আমাদের AMH, AFC এই ধরনের যে পদ্ধতিগুলো আছে, প্রক্রিয়াগুলোর মাধ্যমে আমরা ওটা অ্যাসেস করতে চেষ্টা করি যে পেশেন্টকে সেলফ স্টিমুলেশনটা মানে হুম। নিজের ডিম দিয়ে বাচ্চার এই ব্যাপারটা সে প্রথমবারটা অন্তত ট্রাই করবে কিনা। আচ্ছা, এবং আচ্ছা, ওকে। সবকটা ক্লিনিকেরই নিজস্ব কিছু কাট অফ লেভেল থাকে। হুম, হুম, AMH ভ্যালু এর নিচে হলে পরে আমরা আমাদের সেন্টারে সেলফ স্টিমুলেশন বলি না, বা AFC কাউন্ট এর নিচে থাকলে আমরা আমাদের সেন্টারে সেলফ স্টিমুলেশন বলি না। আচ্ছা, সেই কাট আপ অনুযায়ী সেই পার্টিকুলার সেন্টার তখন পেশেন্টকে গাইড করে আচ্ছা। যে আমাদের এখানে আপনার এই প্রোফাইলে আমরা আপনাকে প্রথমবারটা সেলফ স্টিমুলেশনে অ্যালাউ করে দিতে পারি। হুম, তাতে যদি আমরা দেখি আপনার রেসপন্স ঠিকঠাক হচ্ছে, সব কিছু ঠিক আছে, তো ভালো কথা। হুম, হুম, আর যদি দেখা যায় কোনো কারণে রেসপন্স বাজে হলো, ভালো হলো না, এমব্রায়ো তৈরি হলো না, পুয়ার কোয়ালিটির এমব্রায়ো হলো, নেক্সট সাইকেলে ডোনার উসাইড দিয়ে ট্রাই করবেন। ওকে। কিছু সিচুয়েশন এরকম থাকবে যখন ওই পার্টিকুলার সেন্টারের কাট অফ ভ্যালুগুলো নিচে আছে। আচ্ছা, সাপোজ ধরুন আচ্ছা। AFC কাউন্ট 6 এর নিচে আছে, ওকে। AMH ভ্যালু 0.5 এর নিচে আছে। তো আমার সেন্টারে এই পেশেন্ট আসলে পরে আমরা ওনাকে হুম। ডোনার উসাইটের জন্যই বলবো, প্রথমেই আপনারা ওটাই ওটাই সাজেস্ট করবো যে বুঝতে আপনার জন্য পেরেছি। ডোনার উসাইটই মোস্ট সুটেবল। এইবার আপনি যদি মনে করেন যে না আমি সেলফ স্টিমুলেশন একবার করব, এটাতে ফেলিওরের চান্স অনেক হাই, এটা জেনে নিয়েও আপনি এটা করতে চান, হুম, ঠিক আছে, সেটা আপনার চয়েস, ওটা আপনি করতেই পারেন। হুম, আমি ওই ডিসিশনটার মাঝখানে আমরা আসার কেউ নই। ওকে। আপনি অ্যাফোর্ড করতে পারলে আপনি করবেন, কিন্তু আপনাকে জেনে অ্যাফোর্ড করতে হবে ডিসিশনটাকে, যে এই ডিসিশনটা মে নট বি অ্যান ওয়াইজ ডিসিশন ফর ইউ। হুম। মানে এক্ষেত্রে যেটা হচ্ছে যে ধরুন এই পদ্ধতিতে বা মানে প্রথমেই যদি তারা নিজের এগ নিয়েই এগোতে চান, এক হচ্ছে সময়টাও তাদের মাথায় রাখতে হবে, দ্বিতীয়ত হচ্ছে এর যে খরচ যেটা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা খরচ এবং করেছি। কনসিকুয়েন্সগুলো যে Consequences, হ্যাঁ। ডিফারেন্ট স্টেজে সাইকেলটা ক্যান্সেল হতে পারে, আচ্ছা। সাইকেলটার আউটকামটা আনফেভারেবল হওয়ার সম্ভাবনা বেশি। হুম, এইটা জেনে বুঝে খাতায় আমরা সাইন করাই যে আপনি বুঝেছেন, হুম। ঠিক আছে করুন, অসুবিধা কিছু নেই। যে সাইকেল ব্রেক হয়ে যাওয়া। সাইকেল ব্রেক মানে আমি বলতে চাইছি সাইকেলটা ক্যান্সেল হতে পারে, ক্যান্সেল হলো, হ্যাঁ। ডিফারেন্ট স্টেজে ক্যান্সেল হতে পারে। Right. সাপোজ ধরুন আমরা বলেছিলাম যে টার্মিনেটেড হয়ে গেল, মানে ওটা আর তখন আর Mature করলো না। ম্যাচিওর করলো না, হ্যাঁ। ম্যাচিওর করলো না, মানে সেটার কি কোনো প্রভাব পড়ে মানে না শরীরে প্রভাব পড়ে না, ওকে, কিন্তু আপনার সময় আর পয়সা দুটোই গেল, অ্যাবসলিউটলি, হ্যাঁ। সেটা তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। হুম, যখন আমরা যাকে আনফেভারেবল বলছি, আমরা যাকে ডোনার স্টিমুলেশনের কথা বলছি, কিছু পেশেন্ট তো স্টিক করে থাকে, একবার ট্রাই করে দেখুন না আমারটা দিয়ে কি হয়, ঠিক আছে করুন। 20% পেশেন্টের সাইকেলটা কমপ্লিট হবে না, ওকে, এটা আমরা খুব পরিষ্কার বলে দিই, এবং
থ্রু আউট দ্য প্রসেস আমরা রিপিটেডলি এই কথাটা রিপিট করতে থাকি, ওকে আপনার রেসপন্সটা কিন্তু লোয়ার সাইডে আছে, আপনার কিন্তু সাইকেলটা ক্যান্সেল হতে পারে। সো ক্যান্সেল দ্যাট উনি মেন্টালি প্রিপেয়ার হ্যাঁ, থাকেন। হ্যাঁ। তো যখন পিক আপ হচ্ছে, ফাইনাল স্টেজ যখন যাচ্ছে, বাই দিস টাইম উনি এই কথাটা 5-7 বার শুনে ফেলেছেন, তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাদের জানা আছে, ঠিক আছে গো হ্যাড। তো ঠিক আছে, সেটা জেনে বুঝে কেউ কিছু ডিসিশন নিলে পরে সেটা নিয়ে আমাদের কোনো চাপ নেই, কিন্তু ভুল বোঝানো যাবে না, এই মিথ্যে জন্য বোঝানো কি যাবে না। ডক্টর মানে ইদানিং এই প্রবণতাটাও দেখা যাচ্ছে যে অনেক মহিলারা চাইছেন তারা এগ ফ্রিজ করে রাখবেন, মানে তাদের যদি তারা ভাবেন যে মানে সন্তান ধারণে খানিকটা তার যদি আরো সময় লাগে, কিন্তু তিনি কি চাইছেন, সেই প্রবণতা কি বাড়ছে এগ হ্যাঁ, ফ্রিজ করা? এগ ফ্রিজিং এর রিকোয়ারমেন্ট আমাদের কাছে এখন আসে, যেটা ধরুন আজ থেকে 10 বছর আগেও সেই রকম ভাবে চাহিদা থাকতো না, কিন্তু এই চাহিদাটা এখন তৈরি হয় দুটো স্পেশাল ইন্ডিকেশনে তৈরি হয়। একটা হচ্ছে যে ফিমেল কোনো রিপ্রোডাক্টিভ অর্গানে ক্যান্সার হয়েছে, ওকে তার ট্রিটমেন্ট সে রিসিভ করবে, তার আগে সে এগ ফ্রিজিং করতে আসে, ওকে আচ্ছা এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যারা ওয়ার্কিং লেডি, যারা প্ল্যান করে নিয়েছে যে আগামী 5-7 বছরে আমরা ওইটা নিয়ে চিন্তা ভাবনাই করছি না, অ্যান্ড দে আর সামওয়্যার অ্যারাউন্ড 30, ঠিক আছে, এই গ্রুপটা কিন্তু আমাদের কাছে আসে। 35 বছর বয়সে এগ ফ্রিজ করতে এসে কোনো লাভ নেই, এবার ততক্ষণে ওই হ্যাঁ। এজ রিলেটেড যা ডিটোরিয়েশন হওয়ার তো অলরেডি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। সুতরাং ওখানে প্রিজার্ভ করে কিছু বেনিফিট আপনি পাবেন না। আপনাকে করতে গেলে ওই 23 থেকে Within 30, 30 হ্যাঁ 23 থেকে 30 এই এইজটাতেই আপনাকে করতে হবে। আপনি 30-এ ফ্রিজ করলেন, আপনি 40-এ প্রেগনেন্সি প্ল্যান করছেন, আপনার বয়স 40 কিন্তু আপনার ডিমের বয়স 30, আপনার এগের বয়স 30, ফেভারেবল গ্রুপে থাকে। হ্যাঁ, তাহলে আপনি আপনার এই এজের ইম্প্যাক্টটাকে বাইপাস করলেন। ওকে, মানে বেশ কিছু বিষয় যা মানে যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম আজকে আলোচনা, যে সাকসেস রেট অন অ্যান অ্যাভারেজ, আপনি যেটা বললেন যে বলাই যায় 50%, কিন্তু একদম তার যে তিনটে যে ধাপ আছে বা গ্রুপ, কোন গ্রুপে আপনি পড়ছেন সেটা বুঝে নেওয়া জরুরি, এবং সেই অনুযায়ী বোধহয় এক্সপেকটেশন রাখাটাও জরুরি। একদমই এই সত্যিটা বোঝা ভীষণ জরুরি, সবকিছু সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। কিন্তু মানে ধরুন আপনার কাছে যারা আসেন, যে পেশেন্টরা আসেন এবং যারা আগামী দিনে আসবেন, আমি চাইবো যে একটা পরামর্শ আপনার দিক থেকে থাকুক। এক তো ডেফিনেটলি আপনি যেটা বলছেন যে সময়, মানে কোন বয়সে তারা আসেন, এক। আর দ্বিতীয়ত মানে এমন কিছু যা হয়তো ওনারা মানে বাইপাস করে যান, যেটা মানে যার জন্য অনেক কমপ্লিকেশন তৈরি হয়, সেটা একটু যদি কাইন্ডলি বলে দেন। দেখুন, আমরা যদি আমাদের নিজেদের জীবন দিয়ে চিন্তা করি, আমরা সব কিছুর জন্য একটা প্ল্যান করি যে আমরা পড়াশোনা এই পর্যন্ত করব, আমি এই প্রফেশনে যাব, প্রফেশনে আমার এইভাবে আমি অগ্রগতি করব। তো ইকুয়ালি আপনাকে আপনার রিপ্রোডাক্টিভ কেরিয়ারটাকেও প্রাধান্য দিতে হবে। প্রফেশনাল কেরিয়ার আর এই রিপ্রোডাক্টিভ ক্লক, এই দুটোর মধ্যে না সব সময় এই কনফ্লিক্ট লেগে রয়েছে। এই দুটো ক্লককে, বায়োলজিক্যাল ক্লক আর রিপ্রোডাক্টিভ ক্লককে একসাথে রান করানো ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। সেই জন্য প্রায়র প্ল্যানিং ইজ এক্সট্রিমলি ক্রুশিয়াল, যে আপনি কখন রিপ্রোডাক্টিভ পারফরমেন্সটাকে প্রাধান্য দেবেন আর কতদিন পর্যন্ত আপনি আপনার প্রফেশনাল লাইফটাকেই প্রাইমারি অবজেক্টিভ হিসেবে করবেন। হ্যাঁ, এই কনফ্লিক্টটার একটা রেজলিউশন ডেফিনেটলি এই উসাইড প্রিজার্ভেশনের মাধ্যমে আপনি ওই রিল্যাক্সেশনটা ইন ইওর ফেভার আপনি ড্র করতে পারেন। একদমই ড্র করতে পারেন। অবশ্যই, যেটা উনি বললেন যে প্রায়োরিটিজ নিঃসন্দেহে আপনাদেরকে ঠিক করতে হবে। আর কি এক্সপেক্ট করবেন, মানে যে সাকসেস রেট, সেটা আপনি কতটা মানে এক্সপেক্ট করতে পারেন, তারও যে পদ্ধতি, তারও যে কতগুলো মূল্যায়ন রয়েছে, সেটাও কিন্তু আজকে ডক্টর খুব পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিলেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আইভিএফ রিলেটেড এরকম আরও প্রশ্ন আমি জানি প্রত্যেকের মনেই আমাদের থাকবে, এবং সেই প্রশ্নের নিরসন করারই আমরা চেষ্টা করছি। এবং সচেতন হন, সব থেকে জরুরি এটাই। আপনাদের অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সকলকে বলবেন, কারণ আমরা সকলে মিলে একসাথে ভালো থাকতে চাই। ধন্যবাদ।